যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। বিশ্ববিদ্যালয়গুলোতে এখনও পোষ্য কোটা বহাল নিয়ে উঠেছে প্রশ্ন। এই নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপারের সৌজন্যে আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদের সঙ্গে আছি আমি সাইমুম জান্নাত প্রভা। দর্শক, এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কোটা থাকে, এটা সন্তানের জন্য কিংবা কর্মকর্তাদের জন্য এটা খুবই দুঃখজনক। এই কারণে দুঃখজনক, প্রথমত হচ্ছে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাদের যে সন্তান তারা অলরেডি প্রিভিলেজড। এখানে দেখা যায় যে যেগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়, এখানে একটা বড় মেজরিটি হচ্ছে নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসে। এখন আপনি যখন যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাদের সন্তানদেরকে কোটা দেন, তাহলে আপনি অলরেডি কম্পিটিশনকে আনফেয়ার করে ফেলছেন। এবং কোটা আপনি কিসের বেসিসে দিবেন, এটার তো কোনো লজিকই নাই। পোষ্য কথা যেটা আমরা বলছি, এখানে হচ্ছে যারা শিক্ষক তাদের সন্তানরা ওনারা যদি, আমার একটা উদাহরণ আছে, এখানে 60 মার্ক পেলে মোটামুটি 1000 র্যাঙ্কের মধ্যে চান্স পাওয়া যায়, কিন্তু সেখানে যখন একজন 40 মার্ক পেয়ে সে চলে যাচ্ছে 100-র মধ্যে, এটা একটা বিরাট একটা ডিসক্রিমিনেশন হচ্ছে। তো অবশ্যই এটার বিপক্ষে আমরা। তো সবাই একটা নির্দিষ্ট কম্পিটিশনের মধ্যে আসতেছে, তো এখানে পোষ্য কোটাটা থাকাটা উচিত না। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের জন্য কেন তার স্টুডেন্ট একটা আলাদা সুবিধা পাবে? অন্যান্য স্টুডেন্ট যে সুবিধাটা পাবে সেটাই পাওয়া উচিত। একটা স্টুডেন্টের মধ্যে যদি আনফেয়ার কম্পিটিশন আসে পড়ে, তখন আমার ক্যাম্পাসের মধ্যেও সেই পরিবেশটা বিরাজ করবে না আমার বন্ধু বান্ধবদের প্রতি, যে আমি হয়তো বা ওকে অন্যভাবে জাজ করতে পারি যে ও তো আসলে কোটার মাধ্যমে আসছে। সো এটা একটা বন্ধুত্বের ক্ষেত্রে একটা খারাপ এফেক্ট করতে পারে। তো আমরা যারা সাধারণ শিক্ষার্থী, কোনো কোটা ছাড়া, ধরেন মুক্তিযুদ্ধ কোটা বা পোষ্য কোটা যেটাই হোক, তো আমরা যখন এই কোটাগুলো ছাড়াই নিজেদের মেরিট দিয়ে একটা রেজাল্ট আনছি এবং তাদের থেকে অনেক বেশি মার্ক পেয়েও দেখা যাচ্ছে যে আমরা কম্পারেটিভলি খুব ভালো একটা সাবজেক্টে পড়তে পারছি না, তো সেই ক্ষেত্রে আসলে একটা বদার করে আসলে মনের মধ্যে। যদি আমরা রাষ্ট্রীয় পরিসরে বিভিন্ন সংস্কার করি এবং যদি মূল যে সংস্কার যেটি করার দরকার ছিল, যে সেটা কোটা সংস্কার করা, যদি আমরা সেই কোটা সংস্কার রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে, সাহিত্য প্রতিষ্ঠানগুলোতে আমরা প্রচলন না করি, শুরু না করি, এই উদ্যোগটি না গ্রহণ করি, তাহলে আসলে আমাদের যেই রাষ্ট্রীয় মূল আশাকাঙ্ক্ষা, গণমানুষের যে দাবি, সেই দাবিটাকে আসলে উপেক্ষা করার নাম হতে পারে। পোষ্য কোটা থাকতে পারে, কিন্তু ধরেন যে আপনার একটা সার্টেইন ওনাদের জাজমেন্ট করার জন্য বা ওনাদের অ্যাসেস করার একটা প্রসেস থাকা উচিত, যে তারা আসলেও এলিজিবল কি না ভার্সিটিতে পড়াশোনা করার জন্য। তো এরকম একটা প্রসেসের মধ্যে দিয়ে যদি আসা যায় যে হ্যাঁ তাদের একটা কোটা থাকবে, কিন্তু তারপরেও তাদের একটা অ্যাসেসমেন্টের মধ্যে দিয়ে আসা লাগবে, তো এরকম যদি কিছু থাকে তাইলে আমার মনে হয় ভালো। প্রিয় দর্শক, আমি কামরুজ্জামান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানব বিশ্ববিদ্যালয়গুলোতে পোষ্য কোটা বহাল থাকায় প্রশ্ন উঠেছে, এই নিয়ে শিক্ষার্থীদের ভাবনা কি? যখন আপনি দেখতেছেন যে আপনি এরকম 0.05 মার্কের জন্য পিছায় গেছেন, কিন্তু সেখানে আপনার থেকে 10-20 মার্ক কম পেয়ে, জিনিসটা কিন্তু এরকম না যে এরা খুব কাছাকাছি সিরিয়ালে ছিল, ওয়েটিং এ ছিল, সেখান থেকে এদেরকে আনা হয়েছে। যখন পোষ্য কোটায় আনা হচ্ছে, এদের সিরিয়াল আমাদের থেকে অনেকটা দূরে, 30-40, ইভেন সামটাইমস আমি দেখছি যে কয়েকজনের সিরিয়ালে 150 সিরিয়াল পরেও ছিল। এই মানুষগুলো যখন আপনার কাছে আসতেছে, তখন আপনি যে মেধা মূল্যায়ন কথাটা মার্ক করতেছেন যে আমি অনেক মেধাবী একটা স্টুডেন্ট, আমার মেধা মূল্যায়ন হয়েছে, এইটার জন্য আমি এই ইনস্টিটিউশনে আসছি, আমার ইনস্টিটিউশনটা খুব প্রাউডের একটা ব্যাপার, এই জিনিসটা থাকতেছে না। এত বড় একটা আন্দোলন করে আসছেন, যে একটা আন্দোলনের মধ্যে দিয়ে পুরো একটা লিটারালি সরকার নেমে গেছে, গণঅভ্যুত্থানের মতো ব্যাপার স্যাপারগুলো হয়েছে। সেই জায়গায় দাঁড়ায় আপনি যখন এত বড় একটা ইনসেন্টিভ আছে বৈষম্য পুরো সমাজ থেকে সরিয়ে দেওয়ার, সেই জায়গায় দাঁড়ায় যখন কিনা আপনি এরকম কি বলে এইরকম কোটাগুলো বহাল রাখতেছেন, তার মানে আমরা বিশ্বাস করি আমাদের যে পুরো একটা এই যে আমাদের যে পুরো একটা এনকারেজমেন্ট ছিল, আমাদের যে আইডিওলজিটা ছিল, সেই আইডিওলজির উপর আমরা হার্ম করতেছি। যে কোনো প্রকার কোটা রাখার কোনো যৌক্তিকতা আমি দেখি না। কারণ হচ্ছে, এবং এইখানে যারা ইউনিভার্সিটির টিচার বা যারা সংশ্লিষ্ট জন আছেন, ওনারা যুক্তি দেন যে ওনারা অনেক পিছিয়ে আছেন বা ওনাদের সুবিধা প্রয়োজন, এই ধরনের কথা। যদি সুবিধা প্রয়োজনীয় হয় তাহলে
আমি মনে করি যে ইউনিভার্সিটি প্রশাসন তাদেরকে অন্যভাবে সুবিধা দিতে পারে। ভার্সিটির মধ্যে যারা কর্মকর্তা আছে, কর্মচারী আছে, তাদের জন্য কোঠা আসলে তেমন মনে হয় না যে সুবিধা, কারণ ওরা ছোট থেকে এই জায়গায় থেকে বড় হয়, এই জায়গায় পড়াশোনা করে, সব সুযোগ সুবিধা পেয়েও যদি তার আবার সেই কোঠা দরকার হয়, তাহলে তো তার মেধার যথার্থ মূল্যায়ন হয় না। বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো পোষ্যকোটা বহাল থাকা নিয়ে যে প্রশ্ন তৈরি হয়েছে তা নিয়ে রাজশাহীবাসী কি বলছেন, চলুন জেনে আসা যাক। যে পোষ্যকোটা আসলে থাকা উচিত না, কারণ আমাদের যে জুলাই গণ অভ্যুত্থানের যে মূল জায়গাটা ছিল কোঠা বিরোধী, সেটা যদি আমরা এত রক্ত এত জীবনের পরেও যদি আমরা সেই কোঠাটাই রাখি, তাহলে তো এতগুলো জীবন ব্যথা দেওয়ার কোনো কারণ ছিল না। পোষ্যকোটাতে যারা আসে মূলত এরা আমাদের যেই একটা পাস মার্কস আছে সেটাও মেইনলি ক্যারি করতে পারে না, তবুও তারা দেখা যায় যে প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে, ভালো ভালো ডিপার্টমেন্টে আসতেছে। তো মেইনলি এটা ধরা যায় এক প্রকার কোটার মধ্যেই, যেটাকে ওরা প্রাতিষ্ঠানিক সুবিধা বলতেছে, আসলে এটা প্রাতিষ্ঠানিক সুবিধা না, এটা মেইনলি একটা কোটা। আপনি যদি পোষ্য কোটা মানে যে কোনো ধরনের কোটা মানে এটা একটা সুবিধা, এই সুবিধা আমাদের যে আমাদের যে সংবিধান আছে, সংবিধান যদি খেয়াল করেন সংবিধানে এই বিষয়টা আছে এবং ওখানে স্পষ্ট উল্লেখ আছে যারা পিছিয়ে জনগোষ্ঠী বা সুবিধা বঞ্চিত তাদের জন্য এটা রাখা যেতে পারে, তাও রাখা যেতে পারে, রাখতেই হবে এরকম না, সংবিধানিকভাবে বলা আছে। তার মানে পোষ্য কোটাটা একটা সুবিধা। পোষ্য কোটা এটা আসলে প্রাতিষ্ঠানিক সুবিধা, এটা আসলে এটা আসলে প্রাতিষ্ঠানিক সুবিধা। এখন ছাত্রটা মনে করছে যে এটা আসলে পোষ্য কোটা না, এসব পোষ্য কোটা না। এক জায়গাতে যখন কোনো স্টুডেন্ট যখন বা কোনো লোকজন চাকরি করে তখন প্রত্যেকেই সেই সুবিধা একটু নেয়, এটা সেই এটা প্রাতিষ্ঠানিক সুবিধাটা তারা নিতে চাচ্ছে, শিক্ষক কর্মচারী। জুলাইয়ের গণ অভ্যুত্থানে কিন্তু আমরা যে দাবিটা নিয়ে আন্দোলনটা করছি সেটা কিন্তু মূলত ছিল কোটা নিয়ে। তো এরপরে যে ইউনিভার্সিটিগুলোতে যে পোষ্য কোটা, এই পোষ্য কোটা তার থাকার কোনো যৌক্তিকতা থাকেই না, কেননা আমাদের আন্দোলনটা ছিল এই কোটার বিরুদ্ধে। এই কোটা প্রথার বিরুদ্ধে আমাদের আন্দোলন দীর্ঘদিন ধরে চলে আসছিল এবং 2024 সালের জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে সেই কোটা প্রথা থেকে আমরা বেরিয়ে এসে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢালাওভাবে নতুনভাবে সাজানোর যে আমরা একটা প্রত্যয় ব্যক্ত করেছিলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সামনে রাকসু নির্বাচন আছে, কিন্তু এই সময় একটা মীমাংসিত ইস্যুকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তাল করে সেটা রাকসু বানচালের কোনো ষড়যন্ত্র হতে পারে কিনা। পোষ্য কোটা জিনিসটা কি, এটাই আমার মনে হয় যে ছেলেদের বা আমাদের শিক্ষার্থী যারা আছে সন্তান তুল্য, এদেরই আসলে বিষয়টা ভালো করে বোঝা উচিত। আমাদের যে সমস্ত ডিপার্টমেন্টগুলোতে 50 জন, কোনো ডিপার্টমেন্টে 30 জন, এইভাবে কিন্তু সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভাগ করা আছে, সিট বরাদ্দ করা আছে। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডায়াপারের সৌজন্যে আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের। আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডায়াপার। যত লাগে ততবার হাই কেয়ার ডায়াপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডায়াপার, মোর দেন কেয়ার।